আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের খেল খতম। ঈদের আগেই দারুণ সুসংবাদ, এবার খেপেছে তুরস্ক আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তানকে এবার চেপে ধরেছে তুরস্ক। একের পর এক হামলা চালিয়ে নাস্তানাবুদ করে দিবে মুসলিম শক্তিধর দেশগুলো। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ, এইবার ইসরায়েলের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরব তুরস্কের। এরপর জানিয়ে দেব মুসলিম জাহান যখন ঈদের আনন্দে, গাজাবাসী তখন হতাশায়। আরো জানিয়ে দেব রাফায় হামলা হলে ইসরায়েলের বিপজ্জনক পরিণতি হবে। এরপর জানাবো ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের বিষয়ে জাতিসংঘের সিদ্ধান্ত এই মাসেই। এবং সর্বশেষ জানিয়ে দেব রানী প্রথম এলিজাবেথের ঋণগ্রস্ত সাম্রাজ্যকে যেভাবে সাহায্য করেছিলেন মুসলিম শাসকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইহুদিবাদী ইসরায়েলের ওপর এবার নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে মুসলিম শক্তিধর দেশ তুরস্ক। আর ইরান তো হামলা করার জন্য হাজার হাজার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে তাক করে রেখেছে। তাহলে কি ঈদের দিনেই বা ঈদের পরেই হামলা হবে আর ধ্বংসস্তূপে পরিণত হবে ইসরায়েল? আপনার মতামত কমেন্টস করে লিখে জানান। ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ তুরস্কের। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় তুরস্ক মঙ্গলবার থেকে দেশটির উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। তারা সিমেন্ট, ইস্পাত ও লোহা সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর উপর এ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত এবং গাজায় পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। সূত্র বাসস। মুসলিম জাহান যখন ঈদের আনন্দে, গাজাবাসী তখন হতাশায়। সারা মুসলিম জাহান যখন পবিত্র ঈদের প্রস্তুতি নিচ্ছে, তখন গাজাবাসী অসহায়ের মতো তাকিয়ে আছে। তাদের চারপাশে শুধু ধ্বংসস্তূপ, বসবাসের উপযোগী কোনো স্থাপনা চোখে পড়ে না। পেটে খাবার নেই তাদের, অসুখের নেই ঔষধ, আছে বোমাতঙ্ক। চোখে মুখে হতাশা। মিশরের রাজধানী কায়রোতে যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কথা শোনা যাচ্ছে, তা নিয়ে পরস্পর বিরোধী রিপোর্ট পাওয়া যাচ্ছে। মিশরের মিডিয়া থেকে বলা হচ্ছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, কিন্তু হামাস কর্মকর্তারা বলছেন তাদের দাবি অব্যাহতভাবে প্রত্যাখ্যান করছে ইসরায়েল। দক্ষিণের খান ইউনুস থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়ার পর গাজাবাসী তাদের বিধ্বস্ত বাড়িঘরে ফেরা শুরু করেছেন। যে পথে তারা হাঁটছেন, চোখে যত দূর দেখতে পান সবটাই ধুলোবালির স্তূপ। কে বলবে মাত্র 6 মাস আগেও এসব স্থানে জনবসতি ছিল। মানুষের কলরবে মুখরিত হতো পথঘাট, হাটবাজার, স্কুল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, রোববার গাজা থেকে যেসব ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়েছে তাদেরকে ভবিষ্যৎ অপারেশনের জন্য প্রস্তুত রাখা হবে। বিশেষ করে দক্ষিণের রাফা শহরে এই অপারেশন চালানো হবে। ফলে গাজায়, বিশেষ করে রাফায় ইসরায়েল যে তাদের নৃশংসতা বন্ধ করেছে এমনটা ভাবার কোনো অবকাশ নেই, বরং এই সেনা প্রত্যাহার হতে পারে তাদের ভবিষ্যৎ হামলার প্রস্তুতি। 7 অক্টোবর হামাসের রকেট হামলার পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। এ পর্যন্ত এই যুদ্ধে তারা কমপক্ষে 33,175 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন কমপক্ষে 75,886 জন। রাফায় হামলা হলে ইসরায়েলের বিপজ্জনক পরিণতি হবে। মিশর, ফ্রান্স ও জর্ডানের নেতারা ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় হামলা হলে ইসরায়েলকে বিপজ্জনক পরিণতি ভোগ করতে হবে। সোমবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে হামাসের সাথে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী পত্রিকায় এই 3 নেতার যৌথ বিবৃতি বেশ ভালো করে ছাপা হয়েছে। বিবৃতিতে তারা বলেন, আমরা রাফায় অভিযানের বিরুদ্ধে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছি, রাফায় হামলার পরিণতি হবে বিপজ্জনক, কারণ ইতিমধ্যে ওই এলাকায় ফিলিস্তিনের বিভিন্ন এলাকার 15 লাখ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে। বিবৃতিতে তারা আরো বলেন, এক ধরনের অভিযান শুধুমাত্র আরো মৃত্যু ও দুর্ভোগ বয়ে আনবে এবং আঞ্চলিক উত্তেজনাকে হুমকির দিকে ঠেলে দেবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, রাফায় আক্রমণের জন্য আমরা দিনক্ষণ নির্ধারণ করেছি। নেতানিয়াহুর এমন মন্তব্যের পর মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে তারা রাফাতে যে কোনো ধরনের হামলার বিরোধী, কারণ সেখানে 15 লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। একই সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট পরামর্শ দিয়েছিলেন, বন্দীদের বিষয়ে হামাসের সাথে একটি চুক্তির জন্য এখনই সঠিক সময়। মিশরের রাজধানী কায়রোতে বন্দী বিনিময় এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালীন তার মন্তব্য এসেছে। জানা গেছে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসও আলোচনায় অংশ নিচ্ছেন। তার উপস্থিতি চুক্তির ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপকেই ইঙ্গিত দেয়। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএপি কে বলেন, ইসরায়েলি প্রস্তাব হামাসের দাবি পূরণ করেনি, তবে তারা বলেছে ইসরায়েলি প্রস্তাবটি পরীক্ষা করা হবে। সূত্র এএফপি।
ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের বিষয়ে জাতিসংঘের সিদ্ধান্ত এ মাসেই। জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিনের পক্ষে সুপারিশ করা হবে কিনা চলতি এপ্রিল মাসেই এই ইস্যুতে সিদ্ধান্ত নেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার ৮ এপ্রিল এ তথ্য নিশ্চিত করা হয়েছে বিশ্বের বৃহত্তম সংস্থার সবচেয়ে ক্ষমতাধর এই অঙ্গ সংগঠন থেকে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে। নিরাপত্তা পরিষদ বলছে, জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য হওয়ার বিষয়ে সংস্থা এ মাসে সিদ্ধান্ত নেবে। দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এ উদ্যোগের বিরোধিতা করে আসছে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫। এই ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে ৫টি রাষ্ট্র স্থায়ী এবং বাকি 10টি অস্থায়ী। পরিষদে কোনো প্রস্তাব উত্থাপিত হলে স্থায়ী সদস্যরা আপত্তি জানানোর মাধ্যমে সেটি বাতিল করে দিতে পারে। এই ক্ষমতাকে বলে ভেটো ক্ষমতা। জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভের জন্য ২০১১ সালে আনুষ্ঠানিক আবেদন করে ফিলিস্তিন। এরপর থেকেই পর্যবেক্ষক হিসেবে রয়েছে তারা। এর আগে একাধিকবার আলোচিত হয় অঞ্চলটির জাতিসংঘের সদস্যপদ পাওয়ার ইস্যুটি। তবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান না আসায় ভেস্তে যায় সে উদ্যোগ। রানী প্রথম এলিজাবেথের ঋণগ্রস্ত সাম্রাজ্যকে যেভাবে সাহায্য করেছিলেন মুসলিম শাসকরা। ব্রেক্সিটের মতো একটি ঘটনা ঘটেছিল ৪৫০ বছর আগে, যখন ইউরোপ থেকে ইংল্যান্ড বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই মুসলিম বিশ্বের সাথে দেশটির সম্পর্কের সূচনা হয়। পিতা রাজা অষ্টম হেনরির পদাঙ্ক অনুসরণ করে রানী প্রথম এলিজাবেথ রোমান ক্যাথলিক চার্চের সাথে সম্পর্ক ছিন্ন করেন। ১৫৭০ সালে পোপ পোয়াস ভি তাকে বেহারাম্বরের রানী এবং অপরাধের দাস হিসেবে ঘোষণা করেন এবং প্রজাদের তার বিরুদ্ধে বিদ্রোহ করার নির্দেশ দেন। ক্যাথলিক স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপকে বিয়ে করতে অস্বীকার করেছিলেন এই প্রটেস্ট্যান্ট রানী। ক্ষুব্ধ হয়ে রাজা দ্বিতীয় ফিলিপ শুধু ইউরোপীয় বাজারে ব্রিটেনের প্রবেশাধিকারী বন্ধ করেননি, আক্রমণ করার প্রস্তুতিও শুরু করেন। প্রতিরক্ষা ঝুঁকি ও অর্থনৈতিক চাহিদার কথা ভেবে রানী ইউরোপের বাইরেও মিত্র খুঁজতে শুরু করেন। ইতিহাসবিদ নাদিয়া খান লিখেছেন যে, মুসলিম বিশ্বই রানী প্রথম এলিজাবেথকে মিত্র এবং ব্যবসায়িক অংশীদার হিসেবে গ্রহণ করে তাদের পরোক্ষভাবে উদ্ধার করতে এগিয়ে এসেছিল। ৩ লাখ পাউন্ড ঋণে জর্জরিত এই ব্রিটিশ রাজ্যের সাথে ইউরোপের বাণিজ্যের সুযোগ ছিল সীমিত। রাজনৈতিক সুবিধার কথা ভেবে রানী ধনী মুসলিম বিশ্বের দিকে তাকিয়েছিলেন। সে সময় অটোম্যান সাম্রাজ্য এবং মরক্কোর শাসকরা বন্ধুত্বের হাত বাড়িয়ে এবং বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে একটি বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিলেন ইংল্যান্ডকে। রানী প্রথম এলিজাবেথ পারস্য অর্থাৎ ইরান, অটোম্যান সাম্রাজ্য এবং মরক্কোর সাথে যোগাযোগ করেছিলেন। ইংরেজ পর্যটক অ্যান্থনি জেনকিনসন পারস্যের রাজা তাপমাপসের দরবার উপস্থিত হয়ে তাকে হিব্রু, ইতালিয়ান এবং ল্যাটিন ভাষায় লেখা রানীর চিঠি উপহার দেন। ফেরার সময় জেনকিনসনও তার দেওয়া উপহার রানীর জন্য নিয়ে আসেন। অ্যাংলো অটোম্যান সম্পর্কের সূচনা হয় রানী প্রথম এলিজাবেথ এবং অটোম্যান সুলতান তৃতীয় মুরাদের মধ্যে চিঠি ও উপহার বিনিময়ের মাধ্যমে। পরে রানীর সাথে সুলতানের স্ত্রী সাফিয়ারও চিঠি এবং উপহার বিনিময় হয়। ১৭ বছর চলেছিল সেই আদান প্রদান। ঐতিহাসিক জেরি ব্রাউটন তার দ্য সুলতান অ্যান্ড দ্য কুইন গ্রন্থে লিখেছেন, অটোম্যান সুলতানের সাথে যোগাযোগ করে রানী লিখেছিলেন, মূর্তি পূজার বিরোধিতায় প্রোটেস্ট্যান্ট ও ইসলাম ঐক্যবদ্ধ। উপহার হিসেবে অটোম্যান শাসকরা গহনা, সিল্ক ও কেতাদুরন্ত তুরস্কের পোশাক পাঠাতেন, আর রানী এলিজাবেথ পাঠাতেন জামা কাপড়, ঘড়ি, গাড়ি এবং নিজের ছবি। ইতিহাসবিদ ক্রিস্টিন উডহেডের মতে ১৫৮০ সালের মে মাসে তাদের মধ্যে একটি চুক্তি হয়। এর ভিত্তিতে পূর্ব ভূমধ্যসাগরে অটোম্যান নিয়ন্ত্রিত সমুদ্র, বন্দর এবং উত্তর আফ্রিকার বারবারি উপকূল বরাবর ইংরেজ ব্যবসায়ীদের নিরাপদে যাতায়াত সুনিশ্চিত হয়। ১৫৫০-এর দশক থেকে জলদস্যুদের উপদ্রবের কারণে ব্রিটিশ ব্যবসায়ীরা বাণিজ্যের জন্য ভূমধ্যসাগর ব্যবহার করতে পারত না। আঞ্চলিক বাণিজ্য একচেটিয়া আধিপত্যের জন্য ১৫৮১ সালের সেপ্টেম্বর মাসে টার্কি কোম্পানি নামে প্রতিষ্ঠা করা হয়। ২ বছর পর ভূমধ্যসাগরে কাজ করার জন্য তৈরি করা হয় ভেনিস কোম্পানি। এরপর ১৫৯২ সালে এই দুই সংস্থা লেভান্ট কোম্পানির সাথে একীভূত হয়ে যায়। ১৮২৫ সালে গুটিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই কোম্পানিটির কাজ অব্যাহত ছিল। ঐতিহাসিক নাবিল মাতা লিখেছেন, মরক্কোর সাদি রাজবংশের সুলতান আহমেদ আল মনসুর রানী প্রথম এলিজাবেথকে শুধুমাত্র সামরিক সহযোগিতা করেনি, তার সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপনের জন্য সকল রকমের সম্ভাবনাও তৈরি করেছিলেন। ১৫৮৫ সালে মরক্কান কোম্পানি বা বারবারি কোম্পানিকে অনুমতি দেওয়ার জন্য রানী জোর দিয়ে বলেছিলেন, এই অঞ্চলের বিভিন্ন পণ্যগুলো ইংল্যান্ডের ব্যবহারিক এবং প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ১৫৮৮ সালে স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ এক বিশাল নৌবহর নিয়ে ইংল্যান্ডে আক্রমণ করেন। ব্রাউটনের মতে পূর্ব ভূমধ্যসাগরে অটোম্যান নৌবহরের চলাচল স্পেনের ১৩০টি জাহাজের আর্মাডাকে ছত্রভঙ্গ করে দেয়। যুদ্ধের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই পদক্ষেপ ইংল্যান্ড